মনে করেছিস? তাহলে আজকে আমরা যে ভারতের সংবিধান, সেই ভারতের সংবিধান মানে পল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা বেসিক কলেজ পাস করার পরেও দরকার আছে। মানে তুমি এইটা ছাড়া, এইটা জানা ছাড়া কেউ কোনোদিন মানে যে সরকারি চাকরি পাবে এটা আমি তো ভাবতে পারি না। এইটা যদি বেসিকটা না থাকে তাহলে সরকারি চাকরি পাওয়াটা খুব লাখ ছাড়া পাওয়া যায় না। অ্যাকচুয়ালি চাকরি যারা পায় তাদের ক্ষেত্রে আমরা লাখ শব্দ ইউজ করি, তো বিরাট লাকি, ও বিরাট পড়াশোনা করে এবং বিরাট খাটে বলি চাকরি পায়। চাকরি পাওয়াটা লাখের সাথে কোনো সময় খাটতে হবে, আর পলিটিক্স জানতে হবে, আর রাজনীতিতে ইন্টারফেয়ার করতে হবে। রাজনীতিতে ইন্টারফেয়ার মানে তোমার ঝান্ডা ধরে ঘুরে বলতে হবে না কোনো দলের পিছনে। আমি এই উত্তরপ্রদেশ ইলেকশন হচ্ছে, আমি উত্তরপ্রদেশ ইলেকশনে ইন্টারফেয়ার করবো, ডেলি খবর দেখবো এবং ডিডি নিউজ দেখবো, ওই জি নিউজ বা এবিপি নিউজ বা এবিপি আনন্দ, এই চ্যানেলগুলোতে মশলা মারা চ্যানেল, এটা মশলা দেওয়া খবর দেবে। এগুলো খবর শুনতে খুব ভালো লাগবে, কিন্তু কোনো জ্ঞান বাড়িবে না। কোনো পার্টির মানে অনুকূলে এরা খবর বলে, কোন একটা পার্টির অনুকূলে চলে গেছে চ্যানেলগুলো, কিন্তু ডিডি নিউজ, যেটা দূরদর্শন নিউজ, ডিডি লোকসভা, ডিডি রাজ্যসভা, এই চ্যানেলগুলো জানা দরকার আছে। এই চ্যানেলগুলো একটা ঘরে সবসময় চলতে থাকুক, কন্টিনিউ, অফ করারই দরকার নেই, টিভি চলুক, ঘরে শুধু আওয়াজ উঠবে, এটা আপনি সেরা শিখে যাবে অনেক কিছু। আর সর্বোপরি ডিডি নিউজটা একবার করে ডেলি দেখা, ডিডি নিউজ চ্যানেলটা, তাহলে অনেক জ্ঞান বেড়ে যাবে। আমরা আজকে লোকসভা রাজ্যসভা সম্বন্ধে একটু নলেজ নেবো, ভারতের সংবিধান সম্বন্ধে একটু নলেজ নেবো, বেসিক নলেজটা নেবো যে ভারত কি, ভারতের কি লোকসভা জিনিসটা কি, রাজ্যসভা জিনিসটা কি, পার্লামেন্টারি ব্যবস্থাটা কি, পারলে একটু রাজ্যের বিধানসভাটাও একটু দেখবো। তো এগুলো আমরা আজকে একটু ধারণা নেবো, যাতে করে আমি একটা বেস তৈরি হয়। আর তারপরে তো মোটামুটি পল সায়েন্সের 4-5টা ক্লাসে আমি কভার করে দেবো। ভারতের সংবিধানগুলোর জন্য 2-3টে ক্লাস সাজিয়ে দেবো, একদম শর্টকাট প্রসেসে, কি করে তোমার মনে থাকবে। মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, নির্দেশমূলক, আমি মানে একদম শখ করে দেবো সব। শুধু ক্লাসগুলো মন ভরে আনন্দ সহকারে দেখতে হবে। তো আমরা দেখছি যে ভারতের যদি ম্যাপ আঁকি, আমরা একটা ভারতের ম্যাপটা, মোটামুটি ভারতের একটা ম্যাপ, ভারতের ম্যাপ আঁকতে শিখতে হবে। ফার্স্ট কাজ ভারতের ম্যাপ আঁকতে শিখে, ঠিক আছে না, রেডিমেড একটা ম্যাপ, কিডিং যেমন ম্যাপ হবে একটা ম্যাপ আঁকা। ফার্স্ট একটা ম্যাপ আঁকতে শিখতে হবে, খালি ভারতের ম্যাপ আঁকার পর তুমি সব বুঝতে পারবে, আস্তে আস্তে বুঝতে পারবে। বেসিক হচ্ছে ভারতের ম্যাপটা শিখতেই হবে। ভারতের ম্যাপটা যদি না শিখে তাহলে কোনো ছাত্রের সম্বন্ধে জটিল হবে পড়াটা। এখানে মোটামুটি একটা আন্দামানের দ্বীপপুঞ্জ হালকা টাইপ, এখানে লাক্ষাদ্বীপ, এখানে হালকা দমন দিও, দাদরা নগর হাভেলি, এইসব পরিচয়। এটা মূল ভূখণ্ডার, এটা আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, এইসব। তো ভারতের এটা এখন বর্তমানে আমাদের 1950 সালের 26শে জানুয়ারির পর থেকে এটা আমরা ভারত ধরি, এবং ভারতের একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ ভারতে একটা ভোট হয়। আমরা দেখেছিলাম যে 2019 সালে একটা ভোট হয়েছিল, সেইটা থেকে প্রধানমন্ত্রী হয়েছিল কে? নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হয়েছিল, অ্যাকচুয়াল প্রধানমন্ত্রী একটা পদ, কিন্তু ভোটে জিতেছিল। আমরা জানি ও বেনারস থেকে ভোটে জিতেছিল, উত্তরপ্রদেশের বেনারস বলে একটা জায়গা আছে, সেখান থেকে ভোটে জিতেছিল, এবং ও পার্লামেন্ট মানে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিল। পার্লামেন্ট মানে পার্লামেন্টের এখানে আমাদের দিল্লিতে দেশটাকে কন্ট্রোল করার জন্য, যেমন আগে রাজধানী থাকতো, রাজার রাজধানী, তারপরে রাজা কি করতো, গোটা রাজ্যের শাসন করতো আগেকার যুগে, ঐতিহাসিক যুগে। ঠিক তেমনি অ্যাকচুয়াল মুঘল এই ভূখণ্ডটা তখন ভারত নাম ছিল না, মুঘল শাসিত একটা এলাকা ছিল। ইংরেজরা আসার পর 300 বছর শাসন করার পর 1950 সালের 26শে জানুয়ারিতে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল। তার আগে আমরা বলি না ভারত পরাধীন ছিল, আরে ভারত দেশেই ছিল না। ভারত দেশটা তৈরি হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারিতে। ভারত দেশটা বনল কখন? 1950 সালের 26 সালে। তাহলে ভারত কি করে পরাধীন থাকলো? তার আগে কি ছিল? মুঘল সাম্রাজ্য পরাধীন হয়েছিল। একটা মুঘল সাম্রাজ্যের আন্ডারে বেশিরভাগ ছিল, দক্ষিণ ভারতের কিছুটা স্বাধীন রাজ্য ছিল দক্ষিণ ভারতে। ভারতবর্ষ দেশটা ইউনিট ছিলই না। চোল রাজ্য, পল্লব রাজ্য, রাষ্ট্রকূট রাজ্য, মুঘল সাম্রাজ্য, এরকম ছিল। কোথায় ভারতবর্ষ? আমাদের একটা মানে আমরা আনমনা ভাবে ইতিহাসটা পড়ি, ভারত পরাধীন ছিল। ভারত দেশটা তৈরি হয়েছে ইংরেজরা যাওয়ার পরে। ইংরেজরা যেটা মানে অধিকার করে রেখেছিল সেটা ভারত কোথায় ছিল? সেটা মুঘল সাম্রাজ্য ছিল। ইংরেজরা কাকে পরাধীন করেছিল এসে বলে? মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য তখন ভারতবর্ষ নামই ছিল না। এটা তখন এইখান থেকে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল, এখান থেকে ও সামন্ত দিয়ে, জমিদার দিয়ে বিভিন্ন বাংলা শাসন করতে, উড়িষ্যা শাসন করতে, বিহার, বাংলা উড়িষ্যা নাম ছিল, এটা বাংলা প্রদেশ, উড়িষ্যা প্রদেশ, অঙ্গ, হ্যাঁ এরকম নাম ছিল। ভারতবর্ষ দেশ যে ইউনিট স্ট্রাকচার ছিল 1950 সালের 26, ইংরেজরা এটা ভারতবর্ষ দেশটাকে তৈরি করে দিয়ে চলে গেছে, এবং ভারতবর্ষে একটা সিস্টেম করে দিয়েছে, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। এবং বিশ্বের, সারা বিশ্বের, অল ওয়ার্ল্ডে
অল ওয়ার্ল্ডে যদি দেখি এত বড় গণতান্ত্রিক দেশ আর নাই, শুধু ভারতবর্ষ আছে এত বড় গণতন্ত্র দেশ। প্রায় 140 কোটি মানুষ, সেই 140 কোটি মানুষ প্রত্যেকটা মানুষেরই ভোটাধিকার আছে, প্রত্যেকটা মানুষেরই ভোটাধিকার আছে। তাহলে আমাদের ভোট এখানে কটা সভা আছে? একটা আমরা পড়ব লোকসভা, এই দিকটা আমি লিখছি লোকসভা, লোকসভা, আর এটা লিখবো রাজ্যসভা। এই তোমাকে দুটো সিস্টেম জানতে হবে। আর সবার উপরে ইয়ারকে কন্ট্রোল করছে কি? ইয়ার উপরে যদি বলি একটা সাংবিধানিক পদ, সাংবিধানিক পদ, তার উপরে আছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কন্ট্রোল করছে লোকসভাকে, রাষ্ট্রপতি কন্ট্রোল করছে রাজ্যসভা। আর একটা উপরাষ্ট্রপতি বলে পদ আছে ইন্ডিয়াতে। রাষ্ট্রপতির পরে একটা কি পদ আছে? উপরাষ্ট্রপতি। বুঝছো তো ভিডিওটা? আর একটা উপরাষ্ট্রপতি বলে পদ আছে। তাহলে উপরাষ্ট্রপতি বলে পদটা রাজ্যসভার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এটা উপরাষ্ট্রপতি। তোমাকে উপরাষ্ট্রপতি সম্বন্ধে বেশি জানার দরকার নেই, আমি উপরাষ্ট্রপতি সম্বন্ধে যে দুটো তথ্য বলবো সেই দুটো তথ্য জানলেই হবে। বর্তমানে উপরাষ্ট্রপতি কে আছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স। কে আছে বর্তমানে উপরাষ্ট্রপতি? বর্তমানে উপরাষ্ট্রপতি কে আছে ইন্ডিয়ার? ভেঙ্কাইয়া নাইডু। ঠিক আছে না? ভেঙ্কাইয়া নাইডু কে? ভেঙ্কাইয়া নাইডু আগে বিজেপির সভাপতি ছিল, আগে। এখন কোনো পার্টি নয়। উপরাষ্ট্রপতি পদে আসার পরে ও কোনো রাজনৈতিক পার্টি নয়। যদি আগে ছিল সেটাকে বিসর্জন দিয়ে ত্যাগ স্বীকার করি, ও আজ নিরপেক্ষ মানুষ। কি নাম তাহলে উপরাষ্ট্রপতি বর্তমানে কি নাম? ভেঙ্কাইয়া নাইডু। এটা রাজ্যসভার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। উপরাষ্ট্রপতির কাজ হচ্ছে রাজ্যসভাটাকে কন্ট্রোল করা, রাজ্যসভার অল ইন অল, রাজ্যসভার চেয়ারপারসন। উপরাষ্ট্রপতি প্রথম কে ছিল ইন্ডিয়া 1950 সালের পর? সর্বপল্লী রাধাকৃষ্ণ, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিল? এই প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণ। এই দুটি তো। তার বর্তমানে কে আছে বললাম? ভেঙ্কাইয়া নাইডু। ভাষা জানার দরকার। আর উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ডেপুটি চেয়ারম্যান কে আছে উপরাষ্ট্রপতি? কি নাম? একটা আমি বলেছি খাতায়, হরিবংশন নারায়ণ সিংহ। এটা জেডিইউ পার্টির, অর্থাৎ জেডিইউ পার্টি জানতে হবে, রাজনীতি সম্বন্ধে নলেজ যায়। জেডিইউ হচ্ছে বিহারের জনতা দল ইউনাইটেড, যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে নীতিশ কুমার। বিহারের একটা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটা পার্টি আছে তৃণমূল, যদিও সর্বভারতীয় তৃণমূল বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল তো এটা আমাদের পশ্চিমবাংলার থেকে উৎপত্তি, এটা আঞ্চলিক দল। ভারতবর্ষের তিনটা দলকে আমি ন্যাশনাল ভাবতে পারি। কি কি? বিজেপি, কংগ্রেস আর সিপিআইএম। সিপিআইএম সব জায়গায় আছে, কিন্তু বাকি দলগুলো মোটামুটি অনেক রাজ্যে গিয়েছে, এখন অনেক রাজ্যে যাচ্ছে সব দল। কিন্তু এখনো পর্যন্ত আমি বলতে পারি না যে সব রাজ্যেই ইয়ার মানে সিট জিতে আছে বা এমপি জিতে আছে বা এমএলএ, এমনি বলতে পারি না। তেমনি বিহারের একটা দল আছে জেডিইউ, জনতা দল ইউনাইটেড, ইয়ার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে? নীতিশ কুমার। এটা বিজেপির সাথে অ্যালায়েন্স আছে বিহারে। বিজেপির কিছু সিট জিতে আছে, আর নীতিশ কুমারের কিছু সিট জিতে মুখ্যমন্ত্রী হয়েছে বিহারকে নীতিশ কুমার। জানতে হবে, ইন্টারফেয়ার করতে হবে। এই লাগে ঘর ভাবতে হবে, প্রত্যেকটাকে ঘর ভাবতে হবে, প্রত্যেকটা রাজ্যকে একটা রুম ভাবতে হবে, দেশটাকে ঘর ভাবতে হবে। যেদিন এটা হয়ে যাবে সেদিন, এই যে উত্তরপ্রদেশের রাজ্য ইলেকশন হয়েছে, আমি ইন্টারফেয়ার করবো? আমি রাজনীতিতে ইন্টারফেয়ার করি না। আই হেট পলিটিক্স। কেউ লেখে ফেসবুকে লাস্টে যে হেট পলিটিক্স, সে চাকরি পাবে না, ভুলে যাও তুমি চাকরি। পলিটিক্সকে লাভ করতে হবে, পলিটিক্সটাকে ভালোবাসতে হবে, পলিটিক্সে ইন্টারফেয়ার করতে হবে, পলিটিক্সের সঙ্গে তর্ক বিতর্ক করতে হবে। ট্রেনে বাসে পলিটিক্স নিয়ে তর্ক, হ্যাঁ এবিপি আনন্দ থেকে তর্ক বিতর্ক করলে হবে। ওইখানে খাটি ওই বেগুন ওই পোকা আর ইন্টারেস্টেড খবর, মানে মশলা দেওয়ার খবর, পেঁয়াজ কুচি দেওয়ার খবর থাকবে, তোমার শুনতে ভালো লাগবে, নলেজ বাড়বে না। নলেজ বাড়ার খবর একটা চ্যানেল আছে টিভিতে, সেটা ডিডি নিউজ। এটা তোমাকে কন্টিনিউ দেখতে হবে, শুধু খবর দেয়, শুধু খবর, সিদ্ধ খবর দেবে। শুনতে ভালো লাগবে না, বোরিং লাগবে, কিন্তু হ্যাবিট হয়ে গেলে 3 মাস 4 মাস পর আস্তে আস্তে 21 দিন হ্যাবিট করার পর ওই চ্যানেলটা তুমি ছাড়া খাইতে পারবে না। যারা 20 বছরের ইয়াং জেনারেশন 18 থেকে 25, তাদের ডিডি নিউজ একদিনও মিস করে চলবে না বর্তমানে। যারা মাধ্যমিক 7-8 থেকে পড়ছে, তারা তো দেখলে রাজ্যসভা লোকসভার বেসিক কনসেপশন চলে আসবে। ডেলি রাজ্যসভা দেখায় ওইখানে, রাজ্যসভা তোমার ঘর মনে হবে, ঘরের মেম্বার মনে হবে। ডেলি লোকসভা চ্যানেল আছে একটা, লোকসভা ডেলি দেখায় কি হয়েছে না হয়েছে, শুনতে হবে, বুঝি না বুঝি শুনতে হবে, বুঝে দেখতে হবে ওই চ্যানেলটার পিছনে। ইউটিউবের আনখাই দুটা গান, কাঁচা বাদাম গান না শুনে যদি এই কেউ শুনে, কাঁচা বাদাম গান, আর ওইদিকে মানে মানুষের ইন্টারেস্ট আছে ওই তো বললো পেঁয়াজ কুচি মশলা দিয়ে, ওইটা ইন্টারেস্ট লাগবে। কিন্তু ওইটাকে কন্ট্রোল করতে শিখতে হবে। ওইটা কন্ট্রোল করি সিদ্ধ খবর, কলা সিদ্ধ পিপা সিদ্ধ টাইপের বটে খবরটা, ডিডি নিউজ উপকারী খবর। ঠিক আছে, যেমন কলা সিদ্ধ পিপা সিদ্ধ এইগুলা খাই যে শরীরটার উপকারটা হয়, এই খবরটা দেখে ব্রেনের উপকারটা সেরকম হবে। এটা ব্রেনের কলা সিদ্ধ পিপা সিদ্ধ বটে ডিডি নিউজ চ্যানেল। তো ভেঙ্কাইয়া নাইডু, হরিনারায়ণ বংশ, ডেপুটি স্পিকার বটে রাজ্যসভার। ওই মোটামুটি রাজ্যসভার মেম্বার গুলা ভারতবর্ষে এখন বর্তমানে রাজ্যসভার 245টা আসন আছে, ঠিক আছে না? লিখিত 250টা আছে,
কিন্তু অ্যাকচুয়ালি 245টা আছে, ঠিক আছে না? 245টা ভারতবর্ষে রাজ্যসভার মেম্বার আছে। এখানে রাজ্যসভা ওই 1950 সালে গঠন হয়েছিল, তারপর থেকে কন্টিনিউ, এটা কখনো ভাগে না, এটা স্থায়ী কক্ষ, মনে রাখতে হবে। দুটা কক্ষ আছে তো, লোকসভা রাজ্যসভা। স্থায়ী কক্ষ কোনটা? রাজ্যসভা। কি হয় তাহলে রাজ্যসভায়? আমাদের যেমন পশ্চিমবঙ্গ থেকে 17টি রাজ্যসভায় লোক যায়, আমাদের পশ্চিমবঙ্গ থেকে যদি বলে রাজ্যসভার কটা মেম্বার আছে? 17টি মাত্র। এটা কি করে সিলেকশন হয়? এইটাও মোটামুটি আমাদের রাজ্যের তো এমএলএ আছে, এটাও জানতে হবে, একদিনে জানা যাবে না, সব ইন্টারফেয়ার করতে হবে। আমাদের রাজ্যের যেটা বিধায়ক বলি আমরা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, প্রত্যেকটা রাজ্যে একটা করে হেড অফ, রাজ্যেরও একটা করে পার্লামেন্ট আছে, রাজ্যের পার্লামেন্ট যদি বলছি এটাকে অ্যাসেম্বলি বলে। অ্যাসেম্বলি মানে বিধানসভা, এটাও জানতে হবে। রাজ্যের ক্ষেত্রে কি বলে? রাজ্যের ক্ষেত্রে যেটা পার্লামেন্ট প্রত্যেকটা রাজ্যে আছে, সেটার নাম হচ্ছে বিধানসভা। এই বিধানসভার সদস্যগুলোকে বলা হয় ইংরেজিতে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বা আমরা বাংলাতে বলি বিধায়ক, বিধানসভার সদস্য। এটা প্রতিটা রাজ্যে আছে। যেমন আমাদের রাজ্যে কটা বিধানসভার সদস্য আছে? আমাদের রাজ্যে আছে 294টা। কটা আছে? 294টা। তার মধ্যে 213টা জিতেছে তৃণমূল। এই রিসেন্ট ভোটে সবাই নিশ্চয়ই ইন্টারফেয়ার করা আছে। 213টা তৃণমূল জিতেছে বিধায়ক। আমার লোকাল বিধায়ক আমি জানি, আমার লোকাল বিধায়ক আছে রঘুনাথপুর বিধানসভা থেকে, কোন একটা পার্টি থেকে জিতেছে। তো আমার রাজনীতিতে ইন্টারফেয়ার করেন না, আমার নলেজ দরকার আছে। তো 294 মধ্যে একক সংখ্যা গরিষ্ঠ, মানে যারা যারা মোটামুটি 100-150 কাছাকাছি, 100 এর 2 দিয়ে ভাগ করে 1+। ধরো আমার তৃণমূল পাইছে 213, তাহলে বাকি দলগুলা কত পাবে? 70-70টা। 213 বাকি দিয়েছে কত? 294 থেকে ওই বাদ। তাহলে তারাও বলতে পারে যে আমি একটি আমি মুখ্যমন্ত্রী করবো আমার দল থেকে। আর 213 জন যে মেম্বার আছে তারাও বলতে পারে যে আমি একজনকে মুখ্যমন্ত্রী করবো। তার মধ্যে মমতা ব্যানার্জি একজন, 213 জনের মধ্যে ও একজন এমএলএ। কথাটা বোঝার চেষ্টা করতে হবে। আবার আমার যদি বলি অনেক এমএলএ আছে এমনি, তাদের মধ্যে যে অল্প পার্টিকে হেড ভোটে জ্ঞানী গুণী লোক, যার ভালো নলেজ আছে, অভিজ্ঞতা ভালো আছে, তাকে আমরা কি করি? মুখ্যমন্ত্রী রাজ্যের বানাই। এবং এরা এই এমএলএ গুলা মিলে একটা ভিতরে ভোট হয়, ওটা জনগণ দিতে পারে না। রাজ্যসভায় সদস্য নির্বাচনটা অন্য ধরনের। রাজ্যসভায় সদস্য আমরা ভোট দিতে পারি না, পাবলিক দিতে পারি না, কারা দেয়? ওই এমএলএ গুলা ভোট দেয়। এবং দেখো রাজ্যসভায় কি করে? রাজ্যসভায় একটা সদস্য 6 বছরের জন্য থাকতে পারে, 6 বছরের জন্য। 6 বছরের জন্য তাহলে রাজ্যসভাটা বলছে স্থায়ী কক্ষ কি করে? কোনোদিন ভাঙা নাই কেন? 2 বছর পর পর 1/3 লোক বেরিয়ে যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 বছর পর পর কত বললাম? 1/3 লোক বেরিয়ে যায়। সাপোজ আমি বলছি 250 জন লোক আছে, 243, তাহলে এর 1/3 মানে কত? 80 জন, প্রায় 80-81 হবে। তো এই 80 জন লোক 2 বছর পর পর বেরিয়ে যায়। ধরো আমি বলছি স্বাধীনতার সময়, কে দিতে হবে এখানে? স্বাধীনতার সময় ভারতে 243 জন মেম্বার ছিল, তাহলে 6 বছর পর তো সবাই বেরিয়ে যেত। এইটা একটা প্রশ্ন পড়ে। প্রথম রাজ্যসভা কি হয়েছিল? প্রথম রাজ্যসভা হয়েছিল লটারি হয়েছিল। লটারি করে 1/3 লোককে বাই করে দিয়েছিল, মানে 80 জন, যার নাম উঠে 80 জন ওরা বাই করে দিয়েছিল 2 বছর পর। নতুন আরো 80 জন নিয়েছিল। কোথা থেকে? বিভিন্ন রাজ্যের কোটা থাকে, কোন রাজ্যে 2টা, কোন রাজ্যে 3টা, এমনি বিভিন্ন রাজ্যের কোটা থাকে। এবং কারা এটা ভোট দিয়ে বললো? ওই রাজ্যের যারা বিধায়ক, ওই রাজ্যের যারা বিধায়ক, ওরা ভোট দিয়ে সিলেকশন করে ওই রাজ্যের কোনো জ্ঞানী গুণী লোককে পাঠায়। ও এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু রাজ্যসভা সদস্য 6 বছরের জন্য থাকবে। এবারে 1952 সালের 1/3 লটারির দ্বারা বেরিয়েছিল, 80 জন নতুন ঢুকেছিল। যে 80 জন নতুন ঢুকেছিল তারা 6 বছরের জন্য থেকে গেলে, তাই শুধুমাত্র ওই 80 জন 2 বছরের জন্য ছিল মাত্র। প্রথমবার একটু কন্টিনিউ করার জন্য, ব্যাপারটা সিস্টেমটা কন্টিনিউ করার জন্য এটা করা ছিল। তারপরে 1954 সালে আবার লটারি নিয়ে 80 জনকে বাই করে দিয়েছিল, তার মানে ওরা 4 বছরের জন্য ছিল। আর তারপর তো আরো 80 জন, তো 6 বছর হয়ে গেছিল পুরানো 80 জন। তাহলে পুরানো 80 জনকে 1956 সালে বাই করেছিল। তারপর এখন সিস্টেমটা ঠিক চলছে, প্রতি 2 বছর অন্তর অন্তর কি বললাম 1/3 লোককে রাজ্যসভা থেকে বাই করে দিই। হ্যাঁ, আর রাজ্যসভা তাহলে বলো উপরাষ্ট্রপতি কি চেঞ্জ হয় না? উপরাষ্ট্রপতি চেঞ্জ হয়, উপরাষ্ট্রপতি ইলেকশন হয়, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি ইলেকশন হয়। এখন যেমন রামনাথ কোবিন্দ আছে, রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি সবার উপরে, এই সাংবিধানিক প্রধান, ইয়ার দ্বারাই নিয়ন্ত্রিত। এবারে কি করেছে? দিল্লির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সাংবিধানিক, জাতীয় পতাকা, অশোক স্তম্ভ, রাষ্ট্রপতি, মানে একটা স্তম্ভ ভারতবর্ষে। তার আন্ডারে পার্লামেন্ট আছে। আবার রাষ্ট্রপতিকেও আমরা অপসারণ করতে পারি রাষ্ট্রপতি যদি কোনো খারাপ কাজ করে, এমনই সিস্টেম করা আছে। মানে সবাইকে শাসন করতে পারে এখানে। এইরকম একটা গণতান্ত্রিক সিস্টেম আছে ভারতে। আর রাষ্ট্রপতি আরো প্রত্যেকটা রাজ্যে, যেমন আমাদের এখন কেন্দ্রশাসিত অঞ্চল কটা আছে? 9টা কেন্দ্রশাসিত অঞ্চল কি কি? 9টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে এখন জম্মু কাশ্মীর একটা, লাদাখ একটা, তারপরে চণ্ডীগড়, দিল্লি, উপরে 4টে মনে রাখার জন্য। এদিকে পুডুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 4 আর 2 6টা, লাক্ষাদ্বীপ 7 নম্বর, দাদরা নগর হাভেলি 8 নম্বর, দমন দিউ 9 নম্বর। বাস
এবারে আমি বলছি কেন্দ্রশাসিত আর স্বশাসিত রাজ্য। আমার পশ্চিমবঙ্গ রাজ্যটা কি স্বশাসিত? স্বশাসিত রাজ্য কটা আছে? 28টা। আর কেন্দ্রশাসিত আছে 9টা। যে 9টার নাম বললাম ম্যাপ দেখে দেখে বলতে হবে। জম্মু কাশ্মীর, লাদাখ, চণ্ডীগড়, দিল্লি, পুডুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দমন দিউ, দাদরা নগর হাভেলি। তাহলে এইগুলা রাষ্ট্রপতি নিজে দেখে। ভারতের যে রাষ্ট্রপতি না, ও নিজে কন্ট্রোল করে এখানে, মানে এখানে পুলিশ প্রশাসন ব্যবস্থাটা। হ্যাঁ, ইচ্ছা করলে মুখ্যমন্ত্রী রেখে দিয়েছে কোথাও ইলেকশন করে মুখ্যমন্ত্রী করেছে, মানে ওইখানে বিধানসভার ভোটটা হয়েছে, কিন্তু ওইখানে নাই রাজ্যপাল। আমাদের রাজ্যপালের নাম জগদীশ ধনকর। আমাদেরকে পশ্চিমবঙ্গের নামটা কোনো জায়গায় ধনকর বললি। তো এখন আমি ছবিটা জানি, লোকটার কথাবার্তা জানি, ওর ক্যারেক্টার জানি, ডেলি খবর দেখি, ডিডি নিউজ, ও তো খবরের ডেলি আছে। তো এখন এই লোকটাকে রাষ্ট্রপতির প্রতিনিধি, কথা বোঝার চেষ্টা করতে হবে। রাষ্ট্রপতি অত বড় দেশটাকে তো কন্ট্রোল করা যাবে না। তাহলে স্বশাসিত রাজ্য বলতে বুঝি ওই রাজ্যে একটি করে রাজ্যপাল রেখেছে। কে রাজ্যপাল রেখেছে? রাষ্ট্রপতি। আর কেন্দ্রশাসিত বলতে কি বুঝি? ওই রাজ্যে কোনো রাজ্যপাল নাই, লেকিন মুখ্যমন্ত্রী আছে দুটাতে। কথা বোঝার চেষ্টা করতে হবে। যেমন দিল্লিতে মুখ্যমন্ত্রী আছে অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু দিল্লিতে রাজ্যপাল নেই। কথা বোঝার চেষ্টা করতে হবে। দিল্লিতে মুখ্যমন্ত্রী ভোটে জিতেছে বিধানসভা, কিন্তু ওখানে কোনো রাজ্যপাল নাই। তাহলে ওখানে কে দেখে? সাংবিধানিক প্রধান কে? ওখানে রাষ্ট্রপতি নিজে। এবার এখানে পুলিশ যে ব্যবস্থাটা, এখানে যে পুলিশি ব্যবস্থাটা, সেখানে কোনো পুলিশ মন্ত্রী নাই। ওই রাষ্ট্রপতির আন্ডারে, মানে কেন্দ্রশাসিত পুলিশ দিয়ে কন্ট্রোল হয় রাজ্যটা। যেমন পশ্চিমবঙ্গের যে পুলিশটা WBP, সেটা পুলিশ মন্ত্রী আছে। আমাদের মমতা ব্যানার্জি নিজেই পুলিশ মন্ত্রী বলে, মমতা ব্যানার্জি কন্ট্রোল করে। অর্থাৎ আমাদের রাজ্যের লোক কন্ট্রোল করছে। কিন্তু এখানে কেন্দ্রশাসিত মানে রাষ্ট্রপতি নিজে। এইখানেও আমাদের রাজ্যপাল আছে, সেটা রাষ্ট্রপতিরই প্রতিনিধি, কিন্তু রাজ্যপাল সাংবিধানিক প্রধান আমাদের রাজ্যে। এইটা কি 28টা রাজ্যে তাহলে রাজ্যপাল আছে, আর এই 9টা রাজ্যে রাজ্যপাল নাই, রাষ্ট্রপতি নিজে শাসন করে। এটা বুঝতে হবে আর নাম জানতে হবে। এখন নতুন এই জম্মু কাশ্মীর আর লাদাখটা আগের রাজ্য ছিল, সেই 370 নম্বর ধারাটা ওঠার পর এটাকে এখন কি করে দিয়েছে? দুটাকে কেন্দ্রশাসিত সেটাকে করে জেলা একটা কোনো প্রতিকূল আছে বা খুব অনুকূল, যেমন দিল্লি ভারতের রাজধানী বলে। তবে দিল্লিটা যে কোনো রাজ্যের মধ্যে ঢুকালে একটা ঝামেলা আছে, দিল্লি উন্নতিও নাই, দিল্লিটা সেন্টার থেকে। আবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটা মানে প্রতিকূল অবস্থা, সমুদ্রের ধারে যেতে হয়, জঙ্গল টঙ্গল আছে, ওইটাকে কেন্দ্র নিজে দেখে। ব্যবসা বাণিজ্য ভালো, লাক্ষাদ্বীপ, বিভিন্ন অবস্থান অনুসারে এটাকে আমরা কেন্দ্রশাসিত করা আছে, কারণ আছে এটা করা। ঠিক আছে। তো এখন এই গেল মোটামুটি আমাদের রাজ্য থেকে। তাইলে বিধায়ক যারা, তারাই ভোট দিয়ে ওই রাজ্যসভার সদস্য হয়। এটা 6 বছরের জন্য হয়, প্রতি 2 বছর পর 1/3 লোক বার হয়ে যায়। এইটা উচ্চকক্ষ, এইটা সভাপতি কে করে? উপরাষ্ট্রপতি নিজে। বর্তমানে কে আছে? ভেঙ্কাইয়া নাইডু। ডেপুটি কে আছে? হরিবংশ সিংহ, জেডিইউ পার্টি। এখন পার্টি লাগবে। যখন উপরাষ্ট্রপতি আছে এই দুজন মিলে করে আছে। লোকসভা ব্যাপারটা হচ্ছে, শোনো, লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, কিন্তু সদস্য বেশি লোকসভাতেই। এখন বর্তমানে 543 জন আছে লোকসভা সদস্য, 543 জন। রাজ্যসভায় কিন্তু মনোনীত হচ্ছে 12 জন, মনে রাখবে এটা। রাজ্যসভায় মনোনীত সদস্য কত? 12। আর 233 এটা হচ্ছে ইলেক্টেড। আর 12 জন রাষ্ট্রপতি নিজে মনোনীত করতে পারে। সেই নবরত্ন সভা ছিল না সমুদ্রগুপ্তে, তেমনি রাষ্ট্রপতি নিজে জ্ঞানী গুণী লোককে, কেউ খেলায় ভালো, কেউ গানে ভালো, ওরাকেও রাজ্যসভায় স্থান দিতে পারে। ভারতবর্ষে ধর কেউ ভালো গান করে, তাকে লিখতে পারে। মানে গুণী ব্যক্তিকে 12 জনকে সিলেকশন করতে পারে রাষ্ট্রপতি। কথা বুঝবে? সেখানে 233 জন হচ্ছে ইলেক্টেড আর 12 জন সিলেক্টেড, অর্থাৎ নির্বাচিত। আর লোকসভায় আছে বর্তমানে 543টা কনস্টিটিউশন আমাদের ভারতবর্ষে। কিন্তু এই জম্মু কাশ্মীরের ঝামেলা আছে, তো কিছু তো পাকিস্তানের অধিকার আছে, পিওকে আছে। তো সেই জন্য আমরা এইখানে দিনে 7টা সিট সবসময় রিজার্ভ করা আছে। অ্যাকচুয়াল 552 ধরা হয়, কিন্তু 500 আমরা কথা ধরি 543 বর্তমানে। এবার 543 এর মধ্যে অর্ধেক যদি করো তুমি, কত হচ্ছে? প্রায় 270-72। যে পার্টি 270টা জিতবে এমপি, এটাকে এমপি বলে, মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের এখানে কে আছে? লোকাল কে আছে? আমাদের বাঁকুড়া লোকসভায় সুভাষ সরকার আছে। আচ্ছা, নরেন্দ্র মোদীও একজন এমপি বটে, যেমন মমতা ব্যানার্জি একজন এমএলএ বটে, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে। তেমনি এইটা কিন্তু ভোট হয়, আমরা ভোট দিই, পাবলিক ভোট দিই লোকসভার জন্য। প্রতি বছর লোকসভা কিন্তু স্থায়ী করতে হলে 5 বছর পর লোকসভাটা, একটা লোকসভা 5 বছরের জন্য টেকসাই থাকে, তারপরে ওই লোকসভাটা ভেঙে যায়। নতুন করে আবার কি করতে হয়? ভোট করতে হয় 2019-এ। এটা প্রধানমন্ত্রীর ভোট, বোঝার চেষ্টা করতে হবে। এটা প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা কেন্দ্রশাসিত রাজ্যে ভোটটা হচ্ছে। এবং একটি করে কি হয়? বিভিন্ন লোকসভা কনস্টিটিউট হয়। আমরা কোন লোকসভার মধ্যে পড়ছি? পুরুলিয়ার মধ্যে পড়ছি না, আমরা কার মধ্যে পড়ি? বাঁকুড়া। জেলার মধ্যে ভাগ করা যাবে না এটা। আমাদের রাজ্যে যেমন কটা সিট আছে, আমাদের রাজ্যে কটা রাজ্যসভা সিট বললাম? 17টা বলেছিলাম। তাহলে আমাদের রাজ্যে লোকসভা সিট কটা আছে? 42টা। পশ্চিমবঙ্গে 42টা লোকসভার আসন আছে। আর পশ্চিমবঙ্গে বিধানসভা সদস্য কটা বললাম? 294। এটা মনে রাখতে হবে।
পশ্চিমবঙ্গ দিয়ে তোমার কনসেপ্ট, পশ্চিমবঙ্গটা অত ইম্পর্টেন্ট নয়, তাও পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যের পরীক্ষা তো পড়ে, তাহলে 200 পিএসসি ফিএসসি আছে না রাজ্যের বিভিন্ন পরীক্ষা, সেগুলো দিতে পারে এগুলো। কিন্তু রেল ব্যাংক এগুলাতে শুধুমাত্র এগুলো বুঝতে পারবে। তাহলে আমাদের কটা আছে বললাম লোকসভা সদস্য? 42টা। টোটাল কটা ভারতবর্ষে? 543। অর্ধেকের থেকে যারা বেশি হবে, যেমন এখন বিজেপি মোটামুটি 300 ওপর আছে। তাহলে এখন বিজেপি পার্টির থেকে একজন বিজেপি, নরেন্দ্র মোদীও যা, সুভাষ সরকারও তা, বলতে গেলে কি, কিন্তু সুভাষ সরকার তাহলে কি প্রধানমন্ত্রী হতে পারতো? হ্যাঁ, ও তো এমপি, ও তো লোকসভা সদস্য জিতেছে, প্রধানমন্ত্রী হলে হইতে পারতো। মানে আমি বলছি হওয়ার ক্ষমতা ছিল, কিন্তু কি হয় না। যে পার্টিটার নেতা টাইপের, যে পার্টিটার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেই প্রধানমন্ত্রী হবে। এবার ভারতবর্ষের অর্থমন্ত্রী যেমন নির্মলা সীতারামন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ঠিক আছে না, এরকম করে সব ক্যাবিনেটটা যাইতে পুরো ভারতবর্ষে। তো এই লোকসভার সদস্য যারা, তারা আমাদের রাজ্য থেকেও গেছে একজন, আমাদের রাজ্য থেকেও গেছে কজন? 42 জন। কথা বোঝার চেষ্টা করতে হবে। আমাদের রাজ্যের 42 জনের মধ্যে 19 জন বিজেপি থেকে জিতেছিল, আর বাকিটা তৃণমূল থেকে জিতেছিল। আর কোন রাজ্যে যেমন উত্তরপ্রদেশে 80টা লোকসভা সিট আছে। দেখবেন উত্তরপ্রদেশে এখন ভোট হচ্ছে বিধানসভা, এটা ক্যাপ দিবে, উত্তরপ্রদেশ রাজ্যের ভোট হচ্ছে, দেখো এখন চলছে ভোটটা। 5টা রাজ্যে এখন ভোট হচ্ছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ওইদিকে মিজোরাম, হ্যাঁ, এদিকে উত্তরাখণ্ড, এগুলা ভোট হচ্ছে। এটা দেখবে কে জিতছে, এলা এমএলএ ভোট ওই রাজ্যের। কথা বোঝার চেষ্টা করে, এই একসাথে হয় না। ওই রাজ্যে যখন 5 বছর হয়ে যায়, ওটা 5 বছরের জন্য, শুধুমাত্র ওইটা ওই রাজ্যের মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে। বুঝতে পারছো কথাটা? যেমন উত্তরপ্রদেশে এখন যোগী আদিত্যনাথ চেঞ্জ হতে পারে, ও আরো ঘুরে হতে পারে, এইটা কোনো ব্যাপার নয়। এমপি ভোট এবারে কত সাল হবে? 19 সাল হয়েছিল, 24 সাল হবে। 24 সালের পর এই পার্লামেন্ট, লোকসভা, কিন্তু রাজ্যসভার কোনোদিন ভাঙবে নাই। কি বললাম, রাজ্যসভা হয়েছে স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে, কন্টিনিউ আছে, রাজ্যসভা কোনোদিন ভাঙে নাই। হ্যাঁ, উপরাষ্ট্রপতি চেঞ্জ হবে। লোকসভার স্পিকারকে যেমন ওয়াদের স্পিকারকে ওয়াদের কে চালাইছে? উপরাষ্ট্রপতি। তেমনি আমাদের লোকসভার যে স্পিকার, দেখো শোনো বেশ বুঝো, লোকসভার স্পিকার হচ্ছে ও একজন এমপি, ও ভোটে জিতে এমপি, তফাৎটা বোঝার চেষ্টা করতে হবে। রাজ্যসভার হেড কে বললাম? উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ভোট হয়, ওটা আরো অন্য ভোট, এটা জানতে হবে। একদিনই পুরো যাবে না, 4-5টা ক্লাসের পর তোমার একটা নলেজ বা বেস নলেজ তুলে আসবে, আর এই নলেজটাকে ধরে রাখতে হবে, এইটাই আসল পড়া। আমি তো মনে করি যে 5 থেকে একটা রাষ্ট্রবিজ্ঞানের বই রাখা উচিত ছিল, যেমন ইতিহাস, ভূগোল, তেমনি রাষ্ট্রবিজ্ঞান। আর কি সাবজেক্ট আমাদের বানানো উচিত ছিল। অন্যান্য দেশের যে শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রবিজ্ঞান পড়াটা খুব গুরুত্বপূর্ণ। আর অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বলে আরেকটা আমাদের, যেমন অঙ্ক, ফিজিক্স আছে না, কেমিস্ট্রি। আমার তো মনে হচ্ছে 11-12 তো কোনো প্রয়োজন নেই পড়া। 11-12টা মেডিকেল পাওয়ার জন্য, নিট পাওয়ার জন্য ঠিক আছে। আমি পড়াই তো, বায়োলজি পড়াই, আমি ফিজিক্সও পড়াই, আমি কেমিস্ট্রিও পড়াই, সবাই পড়ে, বই না দেখি পড়ে, আমার হ্যাবিট, আমার ভালো লাগে পড়াইতে। তো অ্যাকচুয়াল কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলো আমাকে কোন পড়াটা, আমি ম্যাথমেটিক্স পড়াই, 11-12 ম্যাথমেটিক্স। সব থেকে গুরুত্বপূর্ণ পড়া যদি আমাকে কেউ শেখায় যে জীবনের কোনটা বেশি কাজে দেবে, এইটা। পল সায়েন্সের আগে কোনো কিছু গুরুত্বপূর্ণ না। পল সায়েন্সের মতো ইন্টারেস্ট আর মজা তুমি কিন্তু খবর দেখে এই মজাটা পাবো। তোমাকে ওই তো বললাম ডিডি নিউজ দেখতে হবে, আমার পড়াটা গুরুত্বপূর্ণ নয় এত, তোমাকে ডিডি নিউজ দেখতে হবে, একটা চ্যানেল। জি নিউজ দেখতে হবে না, কেউ ভাববে জি নিউজ তো বিরাট চ্যানেল, বিরাট বুঝায় ডিডি নিউজ। ডিএনএ দেখবো, ডিএনএ তো তোমার ইন্টারেস্ট, ওটাও পিআর পিজি দেখো। আমি ডিএনএ দেখি, ডিএনএ দেখে অত লাভ হবে না যতটা ডিডি নিউজ দেখলে। তোমাকে ডিডি নিউজ দেখতে হবে। দিল্লি লোকসভাটা দেখতে হবে, দিল্লি লোকসভার এখন স্পিকার কে আছে আমাদের? ওম বিড়লা। কে আছে? ওম বিড়লা। তাহলে ওম বিড়লা কে ভোট? আগে জানতে হবে ওম বিড়লা কি ভোট। যেমন আমি বুঝাইলাম তোমাকে উপরাষ্ট্রপতি ভোটে ভেঙ্কাইয়া নাইডু, ওম বিড়লাও একজন এমপি ভোটে। যেমন আমাদের সুভাষ সরকার, তোমার লোকাল দিয়ে বুঝাচ্ছি আমি। তোমাদের যেমন সুভাষ সরকার, যেমন অভিষেক ব্যানার্জি কোথা থেকে জিতেছে বলো? তোমার চিনা জানা লোকের জন্য, আমি অভিষেক ব্যানার্জির জন্য উদাহরণ দিচ্ছি না। ডায়মন্ড হারবার একটা লোকসভা কেন্দ্র। যেমন আসানসোলে বাবুল সুপ্রিয়, ও একটা আসানসোলে একটা লোকসভা কেন্দ্র, একটা বিরাট বড় লোক। মোটামুটি প্রায় 6টা-7টা বিধানসভা, বুঝার চেষ্টা করতে হবে। আমাদের বিধানসভা কটা আছে দেখো? 294টা। পশ্চিমবঙ্গের লোকসভার আসন কটা? 42টা। রাজ্যসভার আসন কটা? 17টা। বুঝার চেষ্টা করতে হবে পশ্চিমবঙ্গ থেকে। ভারতবর্ষের কটা? এই তোমাকে এইটুকু ডিউটি। ভারতবর্ষের বললাম 245টা আছে রাজ্যসভা সদস্য বর্তমানে। একদম কনস্টিটিউশন যদি বলে লোকসভার কনস্টিটিউশন কটা? 543টা। 500 একদম, এইটু সর্বশেষ খবর 543 একদম। আর ওইটা কথা বললাম 250। সে কেউ মারা যেতে পারে, কেউ ফাঁকা থাকতে পারে, ওইটা বাদ দাও, ভারতের আছে। আর আমাদের বিধানসভা, পশ্চিমবঙ্গের সদস্য কটা? বিধানসভাকে ইংরেজিতে কি বলে? এমএলএ। তোমার লোকাল এমএলএ থাকতে পারে। এটা পশ্চিমবঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলিতে মুখ্যমন্ত্রী নির্ধারণ করে। পশ্চিমবঙ্গের বিরোধী পক্ষ বসে, যেমন বিরোধী পক্ষের আমাদের নেতাকে শুভেন্দু অধিকারী, বিজেপি 70টা এমএলএ জিতে আসে, আর তৃণমূল 213টা 294টার মধ্যে। তাহলে ওদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, মন্ত্রী যত, শিক্ষামন্ত্রী, ব্রাত্য বসু, সব ওদের ক্ষেত্রে। ব্রাত্য বসু নিজে কি বলে? ও একজন এমএলএ বলে। তার মধ্যে একজন শিক্ষামন্ত্রী করা হয়, কথা বোঝার চেষ্টা করে। সবাইকে কি মন্ত্রী করাবে না? প্ল্যান এমএলএ আছে কিছু,
কিছু এমএলএ প্লেন আছে এমনি, শুধু এমএলএ ওর এলাকার উন্নতি করে। আবার লোকসভা যেটা আছে 42 জন পশ্চিমবঙ্গ থেকে প্রেরিত দিল্লিতে, এরা 42 জন দিল্লির পার্লামেন্টে বসে, আর পশ্চিমবঙ্গের বিভিন্ন কথা বলে, পশ্চিমবঙ্গের উন্নতির কথা বলে, দেশের কিছু বলা, সরকার যদি কিছু কাজ খারাপ করে তার বিরোধিতা করে, সরকারের ভুল ত্রুটি তুলে ধরে। ওরাও বিরাট গুরুত্বপূর্ণ জিনিস পার্লামেন্টে, বিরোধী পক্ষেরও বিরাট গুরুত্ব আছে। আবার যারা শাসন করে তাদের তো গুরুত্ব আছে, তারাই তো শাসন করছে। কথা বলতে হচ্ছে মোট কথা 545-এর 2 দিয়ে ভাগ করে 1, এটা একক সংখ্যা গরিষ্ঠ। সেই রাজ্যেরই জেনারেলি কি হবে, সেই পার্টিটার থেকেই প্রধানমন্ত্রীটা হবে। আর প্রধানমন্ত্রী ওইখানে দেশটা বুঝে গেলে তুমি রাজ্যটা বুঝে যাবে। দেশের যা সিস্টেম রাজ্যেরও তা সিস্টেম, শুধু রাজ্যের যেটা লোকসভা, দেশের সেটা বিধানসভা। আর দেশেরও একটা বিধান, রাজ্যেরও একটা আর একটা। দেখো তোমাকে তাহলে বলবে স্যার রাজ্যের রাজ্যসভা কোনটা? রাজ্যের ক্ষেত্রে যেমন দেশের ক্ষেত্রে একটা রাজ্যসভা আছে, দেশের বড় এই রাজ্যসভা বড় না লোকসভা বড়? দেখি যদি বলো পার্লামেন্টের মধ্যে বড় কোনটা, উচ্চ কক্ষ কোনটা? না, রাজ্যসভা। রাজ্যসভার সদস্য সংখ্যা কম কিন্তু উচ্চ, এটা সাম্মানিক বেশি মর্যাদা আছে। এটা স্থায়ী কক্ষ, এটা কখনো ভাঙে না। ধরো একটা কোনো বিল পাস হইল, ধরো আমার এখন একটা নতুন শিক্ষার আইন হবে 2021 থেকে, মাধ্যমিক উঠে যাবে। হ্যাঁ, সারা ভারতবর্ষে মাধ্যমিক উঠে যাবে। এই আইনটা রাষ্ট্রপতি প্রথমে কোথায় পাঠাবে? রাজ্যসভায়। রাজ্যসভায় ওইটা আলোচনা হবে, ওইটা ভালো না খারাপ, ওইটা বিলটা পাস হবে, উপরাষ্ট্রপতি সাইন করবে। সেই বিলটা কোথায় যাবে? লোকসভাতে। লোকসভা তো সব আলোচনা করে ওই বিলটা পাস করবে, তারপরে ওইটা ভারতের সুপ্রিম কোর্টে চলে যাবে। বুঝলি, তার উপরে সবার উপরে কি আছে? ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ওইটা আইন হয়ে যাবে, রাষ্ট্রপতি সাইন করবে, ওইটা আইন হয়ে যাবে, ভারতের সংবিধান হয়ে যাবে, ল হয়ে যাবে ভারতের। এমনি করে ভারতের ল গুলো বনিয়েছে। আমি ল গুলা নিয়ে পুরো ক্লাস নিব, লয়ের সিস্টেম করবো। একটা ক্লাসে কোনো হবে না, আমি অনেক ক্লাস নিয়ে আস্তে আস্তে সহজ ধারণা দেওয়ার চেষ্টা করবো, কি করে তোমার একটা বেসিক কনসেপশন চলে আসে। পুরো পার্লামেন্টে 4-5টা ক্লাসের মধ্যে তোমার একটা বেসিক কনসেপশন, মোটামুটি ডাব্লিউবিসিএস প্রিলি তক মেন তক আমি কভার করে দেবো। আইএস তক তোমাকে তো ওটা সাধনা করতে হবে, ওটা তো আমরা পরে জন্ম হয়তো দেবো, এই জন্ম হয়নি। তো তোমাকে সাধনা করতে হবে, আর ইংলিশটা বেসিক জানতে হবে। এইগুলা করলেই তোমার চাকরি তোমার পিছনে দেবে। তুমি 5টা 6টা 10টা 15টা চাকরি পাবে। চাকরিটা মানে ওটা কোনো ফ্যাক্টরি নয় জীবন, ছোটখাটো ঘটনা। তোমাকে শুধু ম্যাথমেটিক্স শর্টকাট নয়, মানে শর্টকাট রুল লাগা যাবে না, বড় রুলটাই শর্টকাট করতে হবে, প্র্যাকটিস করে শুধু বসা আমি বড় রুল করবো, কিন্তু তুমি লাস্ট লাইনের ক্যালকুলেশনটা করবে। শর্ট প্রসেস, এটা পি দিয়ে ভাগ করে কি তুমি কম্পিউটার না, তোমার একটা ব্রেন আছে, তোমার ব্রেনে অঙ্কটা বুঝতে শিখতে হবে প্রথমত, নাহলে তুমি অঙ্কটা ধরতে লাগবে বুঝে। অঙ্কটা বড় প্রসেসে করতে হবে, কিন্তু শর্টকাট পুরো অঙ্ক প্র্যাকটিস করতে হবে, আর পল সায়েন্স পড়তে হবে, আর ডিডি নিউজ দেখতে হবে। তুমি শুধু 2টা বছর খাটাও এটার পেছনে, পড়াশোনা করতে করতে ডিডি নিউজ দেখতে থাকো, পড়াশোনা করতে করতে যখন শেষ হয়ে যাবে তারপর থেকে তুমি মহাযজ্ঞে নেমে যাবে। তোমার তো বছরে 4টা-5টা পরীক্ষা, একটা ব্যাগ সাজা দিবে পরীক্ষার জন্য, এত এক্সাম আছে, প্রচুর চাকরি আছে দেশে, ছিল নাই ভালো ছিল নাই, কম্পিটিশন কজন হয়, 30.5 লাখ ছিল পরীক্ষা দিচ্ছে কোনো চাকরি পরীক্ষা, আরে 3000 জন পড়ে যায়, মাত্র ওই 3000 জনের দেখবে সেই বছরের রেজাল্ট গুলো দেখবে অন্তত 1000 ছিল প্রত্যেকটাতে পাস করেছে। ও রেলও পাস করেছে, ওই 1000ই ব্যাংকে পাস করেছে, ওই 1000ই পিএসসিতে পাস করেছে, ওই 1000ই গ্রুপ ডিতে পাস করেছে, ওই 1000ই ক্লার্কে পাস করেছে। দেখি তাহলে কম্পিটিশনটা 5000 ছিল হয়, বাকি ছিল শুধু যায় আর আসে, আর পায় নাই, হতাশ হয়, তখন নিজের সান্ত্বনা ঘুষ দিচ্ছে, কেউ ঘুষ দেয় না, সবাই চাকরি ভালো, এইগুলা পড়ে যায়। ওই সব সিস্টেম তোমাকে ওই প্রতিকূল ভাবলেই তোমার ব্রেনটা ডাউন হবে। যদি হচ্ছে হোক, তুমি তোমার ভালো ছিল, কে বসে আছে তোমার দেখা আসে, কেউ বসে ভালো ছিল, যদি ভালো ছিল তুমি ভাবছো নিয়ে আসো, ওর গ্যাপ আছে কিছু। তুমি একটা নাম বলো উদাহরণ, যে ভালো ছিল চাকরি পাই, যে পড়াশোনায় ভালো, আর তুমি যেটাকে ভালো বলছো সেটা হয়তো ভালো নয়, ওর তো জীবনে গ্যাপ আছে কিছু, ও হয়তো ভূগোল জানে না, ও হয়তো ইতিহাস জানে না, ও হয়তো বিরাট বড় রেজাল্ট করেছে, পিএইচডি সব নোট পাটি, ঝাড়ি নোট লিখেছে, কেমিস্ট্রিও নোট লিখেছে, ফিজিক্সও নোট লিখেছে, ইতিহাসও নোট করেছে, ভূগোলও নোট করেছে, মাধ্যমিকের নম্বর পেয়ে গেছে 99, এই যে সব নোট পাটি মিলে গেছে সাজিয়েছেন 99, কিংবা বই ছাপিয়ে দিয়েছে কোনো দিকে, কারো দিকে টুকিয়ে দিয়েছে, এরকমও আছে। ব্যতিক্রম 5% থাকবে, ব্যতিক্রম 5% আমার চাকরিও করছে কারো দিকে টুকি। সেইটা নিয়ে তুমি মানে মনটাকে খারাপ করলে চলবে না, পজিটিভ দেখতে হবে সবসময়। তুমি পড়াশোনা করলে একদম অবধারিত চাকরি পাবে, পল সায়েন্স যেতেই হবে, পল সায়েন্সের না জানলে তুমি সম্ভবই নয়। এইটা হচ্ছে মূল জিনিস, বেসিক ম্যাথমেটিক্স, পল সায়েন্স, হিস্ট্রি, 3টা বেসিক, একটু জিওগ্রাফি হালকা, জিওগ্রাফির ম্যাপটা শুধু, ওয়ার্ল্ডের ম্যাপটা, ইন্ডিয়ার ম্যাপটা, পশ্চিমবঙ্গের ম্যাপটাকে কভার করতে হবে, বাস। আর কোনো পড়াশোনা করার দরকারই নেই, এইটাই আসল পড়াশোনা। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি,
ইকোনমিক্স, এগুলা ইকোনমিক্সটা খুব গুরুত্বপূর্ণ, পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলা আর ওই ট্যাক্সগুলা, এইগুলা একটা ইকোনমিক্সের দুটো আমি ক্লাস করি, বেসিক ক্লাস। তাহলে এখানে স্পিকার কে বটে? ওম বিড়লা। ওম বিড়লা কি করে? ও রাজ্যসভায় কে বলিবে তুমি উঠো, তুমি উঠো, তুমি কিছু বলো, ইয়ার নাম ধরে ডাকিবে, চেঁচাচেঁচি হয়, ঝামেলা হয়, দেখতে হয়। এগুলা লোকসভার একটা আলাদা টিভি এসেছে না, লোকসভা টিভি, ওই চ্যানেলটা তুমি দেখলে আস্তে আস্তে এমপি গুলাকে চিনতে পেরে যাবে। যেমন আমাদের এখানে রাজ্যসভার এখন বিরোধী দলের নেতা কে আছে? মল্লিকার্জুন খাড়গে, এটা কংগ্রেসের নেতা। রাজ্যসভার বিরোধী নেতা থাকে, যেমন আমাদের বিধানসভার বিরোধী নেতাকে শুভেন্দু অধিকারী, এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্তমানে, তেমনি এখন রাজ্যসভার বিরোধী নেতাকে মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভার এখন রাজ্যসভার উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, ওই রাষ্ট্রপতি চালায়। ভেঙ্কাইয়া নাইডু ছবিটা দেখতে হবে, ভেঙ্কাইয়া নাইডুকে চিনতে হবে, রাস্তায় ফিরে গেলে ভেঙ্কাইয়া নাইডুকে যেমন চিনতে পারতো। এখানে কি আছে? এখন ওম বিড়লা। ডেপুটি স্পিকার নাই লোকসভা, মনে রাখবে, বর্তমান লোকসভা যেটা আছে তার ডেপুটি কোনো স্পিকার নেই। ওম বিড়লা নিজে কি বটে? একজন এমপি। ওম বিড়লা নিজে কি বটে? একজন এমপি। তাহলে আমার সুভাষ সরকার এখানে বসে যাই, ও একজন, কিন্তু ও কোনো মন্ত্রী নয়, ও শুধু একটা সাংসদ। বাংলাতে কি বলে? এটা সাংসদ। এটা কি বলে? সাংসদ। আচ্ছা, এই সাংসদ গুলা, এই 543 জন সাংসদ, এরা কখন 5 বছর পর কিন্তু এরা সবাই বিরিয়ে যাবে, কথা বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু রাজ্যসভার সদস্য একসাথে সবাই বিরাবে। ক বছর পর পর বিরায়? 2 বছর পর পর, 6 বছর হওয়ার পর। কিন্তু প্রথমবারে কি করে বিরিয়েছিল বোঝার চেষ্টা করতে হবে। ওই যে 1952 সালে, 50 সালে গঠন হয়েছে রাজ্যসভা লোকসভা। আর এইটা এবারে 1924 সালে আবার ভোট হবে। কি ভোট? এটা এমপি ভোট। এমপি ভোটে যে পার্টিটা মোটামুটি 273 এমপি সিট জিতে যাবে 543 এর মধ্যে, তাদের থেকে 273 এর মধ্যে তাদের একজন যে জ্ঞানীগুণী হবে তাকে নির্বাচন করবে প্রধানমন্ত্রীর জন্য। আর প্রধানমন্ত্রী থেকে অর্থমন্ত্রী, হ্যাঁ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। যেমন এখন স্বরাষ্ট্রমন্ত্রী কে আছে আমাদের রাজ্যে? আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে আছে? অমিত শাহ। অমিত শাহ কাজ কি? স্বরাষ্ট্রমন্ত্রী বলতে কি বুঝি? সবাই স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী মানে 3 ভাগে লাভ রাজ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলতে বোঝায় দেশের ভিতরে যত আভ্যন্তরীণ প্রতিরক্ষা। প্রতিরক্ষা মন্ত্রী কি বোঝায়? বিদেশের সাথে, পাকিস্তানের সঙ্গে, চীনের সাথে সম্পর্ক। আমার একটা বিদেশ মন্ত্রী আছে, ও শুধু সম্পর্ক দেখে, বিদেশে ব্যবসা বাণিজ্য ড্রিল করা করি, বিদেশ মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী আছে রাজনাথ সিং। কিন্তু তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে কি বুঝি? স্বরাষ্ট্রমন্ত্রী বলতে যে দেশের সিআরপিএফ, সিআইএসএফ, যে আভ্যন্তরীণ যে পুলিশ, সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের পুলিশ নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা পুলিশ, এবং যেটা কেন্দ্রশাসিত রাজ্যের যে পুলিশ ব্যবস্থা আছে, সেইগুলোর কন্ট্রোলার কে করে? অমিত শাহ ও স্বরাষ্ট্রমন্ত্রী। আবার একটা প্রত্যেকটা মন্ত্রীর পেছনে একটা সচিব আছে। সচিবটা কি বলে? সচিবটা হয় আইএস অফিসার, নাইলে আইপিএস। ওটা প্রতি বছর পরীক্ষা ইন্ডিয়া, জানো তো, ইউপিএসসি পরীক্ষা, অল ইন্ডিয়া বেসিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস আর ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। এই পরীক্ষা সেই ইউপিএসসির আন্ডার হয়, প্রিলিমিনারিস। তারপরে ওরা সচিব হয়, আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়িয়ে বেড়ে কেউ ডিএম এসডিও থেকে সচিব হয়। তারা কিন্তু এবার রাষ্ট্রপতির আন্ডার, তারাও রাষ্ট্রপতির আন্ডার সবাই। এবার রাষ্ট্রপতি কি করে নির্বাচন হয়? রাষ্ট্রপতি এমএলএ এমপি যত আছে, রাজ্যের এমএলএ এবং দেশের এমপি বা রাজ্যসভার এমপি, রাজ্যসভার সদস্যগুলো আমরা কি বলবো? এমপি। এরাও সাংসদ। বাংলায় কোনো নাম চিনি নাই, ইংরেজি তো এরা মেম্বার অফ পার্লামেন্ট। কিন্তু এরা কোন পার্লামেন্ট? পার্লামেন্টে দুটো কক্ষ বললাম না, রাজ্যসভা আর দেশেরও একটা বিধান পরিষদ আছে। কোন কোন রাজ্যে যেমন বিধানসভা সব রাজ্যে আছে, তেমনি বিধান পরিষদ কোন কোন রাজ্যে আছে। সব রাজ্যে বিধান পরিষদ থাকে না। বিধান পরিষদ রাজ্যের ঠিক দেশের যেটা রাজ্যসভা না, বিধান পরিষদ সেমনি। ইয়াদের কি ভোট হয়? না, ইয়াদের ভোট কারা দেয়? ইয়াদের রাজ্যের যারা এমএলএ আছে সব রাজ্য থেকে সিট পাঠায়। আমাদের রাজ্যের কটা রাজ্যসভা সিট আছে বললাম? বর্তমানে 17টা। আচ্ছা, আমাদের রাজ্যের লোক হইতে হবে রাজ্যসভা সদস্য? না, দেশের যে কোনো লোককে আমরা পাঠাতে পারি। দেশের যে কোনো লোককে রাজ্যসভার মেম্বার করে পাঠাতে পারি। যেমন সচিন একবার রাজ্যসভার মেম্বার ছিল, রাষ্ট্রপতি সিলেকশন করেছিল 12 জনের মধ্যে। জ্ঞানীগুণী বললাম না, জ্ঞানীগুণী 12 জন থাকে। আর 300 এখন বর্তমানে যদি 245 হয়, তার মধ্যে 233টা আছে ইলেক্টেড সব রাজ্য থেকে, আর 12 জন রাষ্ট্রপতি নিজে সিলেকশন করতে পারে। যেমন সচিন তেন্ডুলকার একবার কি হয়েছিল, রাজ্যসভার সদস্য হয়েছিল, কিছুদিন ছিল আগে, এখন বাইরে নিয়ে 6 বছর নিয়েছে, এখন বাইরে নিয়েছে। তো এখন সংসদ ওম বিড়লা নিজেও একজন কি বটে? এমপি বটে। ও ভোটে জিতেছে, যেমন আমাদের সুভাষ সরকার। ওম বিড়লা কি করে? ওম বিড়লা লোকসভাটাকে কন্ট্রোল করে। লোকসভায় কোনো একটা বিল পাস হবে, রাজ্যসভায় বিলটা পাস হবে, রাষ্ট্রপতি সাইন করবে, তারপরে সেইটা আইন হয়ে যাবে। আইনটা কোথায় দিবে? আইনটাকে বলবৎ করবে কার দায়িত্ব? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কাকে দিয়ে বলবৎ করাবে আইনটাকে? এই তো স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে। ওই আইনটাকে মানতে হবে। যেমন জম্মু কাশ্মীরে 370 ধারা ঢুকাইছে, লোকসভায় পাস হয়েছে, রাজ্যসভায় পাস হয়েছে, রাষ্ট্রপতি শাসন করেছে, তারপর ওই 370 ধারাটা বাতিল করেছে। যেমন 370 ধারা, জম্মু কাশ্মীরে একটা আলাদা শাসন ছিল, অযোধ্যায় রাম মন্দির হওয়া, এটাও একটা বিরাট বড় আইন ছিল, সুপ্রিম কোর্ট পাস করে ওইটা এখন হয়েছে। ভারতবর্ষের অনেক কিছু গোলযোগ ছিল, যে আস্তে আস্তে দূর হয়েছে। কোনো রাস্তা হবে, সেই বিলটাও এখানে পাস হবে, এখানে পাস হবে, তারপরে
রাষ্ট্রপতি শাসন করবে, তারপর ওই রাস্তাটা তৈরি হবে। সবসময় লোকসভা রাজ্যসভাতে আলোচনা করছে হবে এখানে। আর এখানে রাজ্যসভার তো বিরোধী পক্ষ থাকে, সরকার পক্ষ থাকে, লোকসভাতেও বিরোধী পক্ষ থাকে, সরকার পক্ষ থাকে, কিন্তু রাজ্যসভা স্থায়ী পক্ষ। মাথায় রাখতে হবে। আর লোকসভা কি বললাম, রাজ্যসভার স্পিকারকে উপরাষ্ট্রপতি নিজে। আর রাষ্ট্রপতির কাজ কি? রাষ্ট্রপতির কাজ উপরাষ্ট্রপতিকে কন্ট্রোল করা, রাজ্যের যেটা স্বশাসিত রাজ্য বললাম না, স্বশাসিত রাজ্যের রাজ্যপালকে কন্ট্রোল করা। আবার যেটা কেন্দ্র শাসিত সেটা তো ডাইরেক্ট রাষ্ট্রপতি শাসন করে, পুলিশ ব্যবস্থা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী থাকতে পারে, যেমন দিল্লিতে বললাম তো, দিল্লি কেন্দ্র শাসিত রাজ্য, কিন্তু মুখ্যমন্ত্রী আছে অরবিন্দ কেজরিওয়াল। তাহলে নাই কি দিল্লিতে? রাজ্যপাল নাই। আর পুলিশের ব্যবস্থা তাহলে কে কন্ট্রোল করে? রাষ্ট্রপতি নিজে। তার মানে রাষ্ট্রপতি কাকে দিয়ে কন্ট্রোল করবে? স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে। অমিত শাহের আন্ডারে আছে। তার মানে অমিত শাহ যে স্বরাষ্ট্র যে সচিব আছে দেশের, সে অর্থনীতি রিজার্ভ ব্যাংক আছে ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক তেমনি আমাদের যেমন নির্মলা সীতারামন যেমন বাজেট হলো দেশের, দেখতে হবে এই রিসেন্ট একটা বাজেট পাস হলো, সারা বছরের হিসাব নিকাশ, কোথায় কত বিল পাস হবে, কোথায় কত খরচ হবে, এগুলা সেদিন বললো, সবাইকে জানা দিল পার্লামেন্টে, লোকসভাতে বলতে হলো। নির্মলা সীতারামনকে আবার যেতে হলো রাজ্যসভা, পাশাপাশি ঘটে রাজ্যসভা যাই করে ওইটা বলতে হলো সবাইকে। এবার আমার সুভাষ সরকারকে বলা মানে আমাকে বলা, কথা বোঝার চেষ্টা করতে হবে। আমি তো সুভাষ সরকার, আমারই তো প্রতিনিধি। তাহলে গণতন্ত্র সিস্টেম বুঝছো? সবাই যদি যায়, ভারতবর্ষের 140 কোটি লোক, পার্লামেন্টে অ্যাকচুয়ালি সবাই বিচার করে, কিন্তু সবাই তো যেতে পারবেন না। আমার যেমন আমার এলাকার এমপি কে সুভাষ সরকার, তাহলে সুভাষ সরকার ওইখানে যাওয়া মানে আমি যাওয়া, কথা বুঝতে বোঝার চেষ্টা করতে। তার মানে ব্যাপারটা শুনো, কোন একটা বিল পাস হয়েছে আমরা সবাই শুনছি, গোটা ভারতবর্ষের লোক। আমার প্রতিনিধিত্ব করা আছে 5 বছরের জন্য, 5 বছরের জন্য আমার হয়েও ওইখানে গেছে, তোমার হয়েও ওইখানে গেছে, কথা বোঝার চেষ্টা করতে হবে। তোমার একটা মেম্বার করা আছে তোমার জন্য, তোমার যে কনস্টিটিউশন, তোমার যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের ওই সবার জন্য গেছে, সবার যাওয়া পাওয়ার কথাগুলো বলছো, সবার বিরোধিতাগুলার, তুমি যদি বিরোধিতা করছো তোমার হয়েও বিরোধিতা করছো। এইটা পার্লামেন্টারি সিস্টেম, অদ্ভুত একটা সিস্টেমের মধ্যে আমরা ভারতবর্ষে আছি। ঠিক আছে, এরপর নেক্সট ক্লাসগুলোতে আমি লোকসভা রাজ্যসভা, যদি কারো এইটা 7-8 থেকে পড়াশোনা করতে শিখতে হবে। আর যদি কারো কোনো সন্দেহ আছে, যদি কারো কম বুঝতে পারছি, এরপর আমরা মৌলিক অধিকারগুলো একটা পড়ব, মৌলিক কর্তব্য পড়ব, রাষ্ট্রপতির ক্ষমতা পড়ব, আস্তে আস্তে সব শিখতে পারবো 5-6টা ক্লাসের পর। ঠিক আছে, থ্যাংক ইউ।